নতুন আর কমলিনীকে এবার এক করে দিয়ে পার্বতী চলে গেল তার ভালোবাসার মানুষের কাছে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পার্বতী বসে বসে চিঠি লিখতে থাকে আর বলতে লাগলো, নতুন না, আমি জানি তুমি এখন কমলিনীদির কাছে আছো, তো কিন্তু আমি তোমাকে না জানিয়ে আজকে চলে যেতে বাধ্য হলাম। তুমি কমলিনীকে কে খুব ভালোবাসো, তাই আমি এই চিঠিটা লিখে চলে যাচ্ছি। তুমি যখন চিঠিটা হাতে পাবে তখন হয়তো আমি অনেক দূরে চলে যাব। এই বলে একটা চিঠি লিখে কে তারপর রেডি হতে থাকে পার্বতী। আর তখনই পার্বতীর কাছে ফোন করে তার সেই ভালোবাসার মানুষ পার্বতী তখন বলতে লাগলো, এই তো আমি 1 ঘন্টার মধ্যে বেরোচ্ছি, আমি সব কিছু গুছগাছ করে নিয়েছি, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবো। তারপর পার্বতী বলতে লাগলো, না না, আমাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হতে হবে, না হলে পরে আবার কোনো না কোনো সমস্যা জড়িয়ে পড়বো। এই বলে পার্বতী বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় বর্ষা মিটিকে বলতে লাগলো, মিটি, তুমি যেটা ভাবছো সেটা নয়, আমি তো তোমার নিজস্ব বৌদি। কেউ তো বৌদি বৌদি হবে, কিন্তু এখনো তোমার বৌদি হয়ে উঠতে পারিনি, তাই আমি কেন তোমাকে এসব কথা বলতে যাব? আমি তো তোমাকে ভালোর জন্য বলছি। নতুন কাকু বলেছে তোমাদের সবাইকে যেন আমি নেমন্ত্রণ করি, তাই তো আমি নিমন্ত্রণ করতে এখানে এসেছি। তোমরা সবাই যাবে তো? তখনই এই কথা শুনে কমলিনী বলতে লাগলো, হ্যাঁ আমরা সবাই যাব, কারণ নতুন ঠাকুরপোর বিয়ে বলে কথা, আমাদেরকে তো যেতে হবে। তখনই আমি বলে উঠে, আরে বর্ষা, এসেছো তো অনেকক্ষণ হয়েছে, কি খাবে বলো, চলো তোমার জন্য হালুয়া বানাই। এই কথাটা বলতে তখনই মিটি বলে উঠে, আচ্ছা মামি একটা কথা বলো তো, মিটিল দি তো এসেছে অনেকক্ষণ হয়েছে, তুমি তো মিটিল দিকে কিছু খেতে বলোনি, আর বর্ষা দি এই মাত্র এসেছে, তাকে তুমি খেতে বলছো? তখনই রেশমি বলতে লাগলো, বাবু আমার মনে এত পেস নেই, আমি তো খাবারটা সবার জন্য বানাতে যাচ্ছিলাম। আচ্ছা মিটিল বলো তো, তুমি কি খাবে? মিটিল তখন বলতে লাগলো, না মামি, আমি কিচ্ছু খাবো না, আমার সময় হয়ে গেছে, আমি এবার বেরোচ্ছি কাকিমা। তখনই কমলিনী বলতে লাগলো, শুনো মিটিল, আমি একটা কথা বলে রাখি, তুমি কিন্তু আমাকে বারবার ফোন করবে না। যে কাজে যাচ্ছ কাজটা মন দিয়ে করবে, ওই কাজটা মনোযোগ দিয়ে করে তারপর ফিরে আসবে, আমার জন্য একদম চিন্তা করবে না। কারণ এখানে তো আমার আরে ছেলে মেয়েরা আছে, কাকা বাবুরা আছে, আমি যদি অসুস্থ হই তাহলে ওরা দেখবে। বুঝতে পেরেছো আমি কি বলছি? তখন মিটিল হেসে বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে কাকিমা, আমি তাহলে আসি। এই বলে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে বর্ষা হঠাৎ করে বলতে লাগলো, মামুনি, আমি তোমার মাথার চুলগুলি আঁচড়ে দেবো? তখনই কমলিনী বলতে লাগলো, হঠাৎ করে? তখন বলতে লাগলো, আরে না, এমনিতে বলছি, আমি তোমার চুলগুলি বেঁধে দিই না। কমলিনী তখন বলে উঠে, আমার চুল তো বাঁধাই আছে, আর কি বাঁধতে হবে না। তখনই বর্ষা বলতে লাগলো, জানো মামনি, বাড়িতে না নতুন কাকু অনেক গয়না নিয়ে এসেছে, গয়নাগুলি কি দারুণ! নতুন কাকু তো বসতে পার্বতী, এদিকে যেতে পার্বতী, শুধু পার্বতী পার্বতী। নতুন কাকুকে দেখলে না বোঝা যায় নতুন কাকু পার্বতী আন্টিকে কতটা ভালোবাসে। তোমরা তো কালকেই যাবে, কিন্তু বৌভাতের অনুষ্ঠান শেষ করে তোমরা কিন্তু চলে আসবে। পার্বতী আন্টি আবার কিন্তু একথা বলেছে, কারণ ফুলসজ্জার দিন যদি সবাই থাকে না, ওদের কেমন একটা হবে, কিন্তু আমাদেরকে বলেছে থেকে যেতে, তাই আমি আর রুদ্র সেখানে থেকে যাব। তখন একথা বললে কমলিনীর মা বলে উঠে, আমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা ওই বাড়িতে পড়ে থাকবো? আর আমার বুড়ি যাবে কিনা তাতেও সন্দেহ আছে, আমার বুড়ির শরীরটা তো বড্ড খারাপ। তখন কমলিনী বলতে লাগলো, না মা, আমি যাব, কারণ নতুন ঠাকুরপোর ওর বিয়ে বলে কথা, সেখানে তো আমাকে যেতে হবে। এদিকে পার্বতী চিঠিটা লেখে তার ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে নতুন তখন বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে এসে সেই চিঠিটা দেখে অবাক হয়ে যায় আর বলতে লাগলো, কোথায় যেতে পারে পার্বতী, কোথায় চলে গেল হঠাৎ করে? তারপরে নতুন সেই সমস্ত কেনাকাটা করে চলে যায় কমলিনীদের বাড়িতে। আর সেখানে গিয়ে কমলিনীদিকে কে বলতে লাগলো, জানো কমলিনী, আমি তোমাদের সবার জন্য বিয়ের কেনাকাটা করে নিয়ে এসেছি। কমলিনী তখন বলতে লাগলো, কেন নতুন ঠাকুরপো, এসবের দরকার কেন? কারণ তোমার বিয়ে, তাই বলে তুমি এত কেনাকাটা করবে? তখন বলতে লাগলো, আমার বিয়ে বলে কথা, আমি যদি সবার জন্য কেনাকাটা না করি তাহলে আমার বিয়েটাকে ঠিকভাবে হবে? তখনই মিঠি রেগে যায় আর বলতে লাগলো, কেন কেন হবে না? তুমি পার্বতী আন্টির জন্য যা যা দরকার সেগুলি কিনে নাও না, আমাদের জন্য তোমাকে কেনাকাটা করতে কে বলেছে? তখনই নতুন বলতে লাগলো, মিঠি, এভাবে রাগ করে না, তুমি আমার মেয়ের মতো। মিঠি তখন বলতে লাগলো, না আমি তোমার মেয়ে হতে যাব কেন? আমি যে কারো কোন মেয়ে হতে চাই না। তখনই নতুন বলতে লাগলো, কেন মিঠি, তুমি তো একদিন বলেছিলে যে তুমি আমাকে বাবার চোখ মতো দেখো। তখন মিঠি বলে উঠে, আমি তখন ভুল বলেছিলাম, এরকম জানলে না এ কথাটা বলতাম না। তখন নতুন হেসে বলতে লাগলো, ভুল যেহেতু করেই ফেলেছো, তাহলে আমি এখন থেকে তোমার বাবা আর মতো, আর সেই জন্য আমি নতুন জামা নিয়ে এসেছি, আর ওই জামাটা পরে কিন্তু তুমি যাবে।
তখনই মিটি বলতে লাগলো, আমি মরে গেলেও ওই জামা পরে যাব না। এরপরে কমলিনীকে বলতে লাগলো, কমলিনী আমি তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। এই বলে শাড়িটা যখন বের করে কমলিনী তখন বলতে লাগলো, ওমা আমার জন্য এমন শাড়ি কেন নিয়ে এসেছো? নতুন তখন বলতে লাগলো, এই শাড়িটা পরে তুমি আমার রিসেপশনে যাবে, আর ওই শাড়িটা পরে গেলে না আমি খুব খুশি হব। তখনই মিটি বলতে লাগলো, কেন? কেন মা তোমার পছন্দের শাড়ি পরে যাবে? তখনই নতুন বলে উঠে, কারণ আমার ভালো লাগবে সেই জন্য। কি কমলিনী তুমি পরে যাবে তো? কমলিনী তখন বলতে লাগলো, ঠিক আছে আমি পরে যাব। এরপরে নতুন বাড়ি ফিরে চলে আসে। অন্যদিকে কমলিনীরা সবাই রেডি হয়ে রিসেপশনে দিন চলে যায় সেখানে। আর সেখানে গিয়ে দেখতে পায় পার্বতী নেই। পার্বতী নেই দেখে রীতিমতো সবাই অবাক হয়ে যায়। নতুন তখন বলতে লাগলো, এই দেখো পার্বতী নিজ হাতে একটা চিঠি লিখে চলে গিয়েছে তার ভালোবাসার মানুষের কাছে, কিন্তু কোথায় গিয়েছে সেটা আমাদেরকে বলে যায়নি। তখন অনন্যা বলতে লাগলো, এসব কি বলছো নতুন? কি বলছো? নতুন তখন বলতে লাগলো, হ্যাঁ দেখো না স্পষ্ট হাতের লেখা। তখনই অনন্যা বলতে লাগলো, তাহলে তো আমাদেরকে মিসিং ডায়েরি করতে হবে, যেহেতু পার্বতী কাউকে কিছু না বলে হঠাৎ করে চলে গিয়েছে। নতুন তখন বলতে লাগলো, না মিসিং ডায়েরির তো কোনো দরকার নেই, কারণ পার্বতী নিজে ইচ্ছে চলে গিয়েছে, ও একজন অ্যাডাল্ট মানুষ, তাহলে আমরা খোঁজাখুঁজি করার কি দরকার? কিন্তু কমলিনী তখন বলতে লাগলো, তারপরে তো নতুন ঠাকুরপো সে যেহেতু এতদিন এই বাড়িতে ছিল, আমাদেরকে তো একটা ডায়েরি করা দরকার। নতুন তখন বলতে লাগলো, শুনো কমলিনী, আমার এখন সময় নষ্ট করার কোনো কোনো ইচ্ছে নেই, কারণ একটু বাদে সবাই চলে আসবে আর তোমাকে তো রেডি হতে হবে। তখনই এই কথা বলার সাথে সাথে কমলিনী বলতে লাগলো, মানে? তখন নতুন বলতে লাগলো, হ্যাঁ রিসেপশনটা তো তোমারই। তখন কমলিনী রীতিমতো অবাক হয়ে যায়। কাকাবাবু তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ বুড়ি আইনিভাবে তোকে স্বতন্ত্র বিয়ে করেছে। তখনই বলতে লাগলো, কখন? কখন আইনিভাবে বিয়ে করেছে? আমি তো কোনো সই দিইনি। তখনই বলতে লাগলো, হাসপাতালে তোর কাছ থেকে যে সইগুলি নিয়েছিল নতুন, সেই কাগজগুলিতে সেটা রেজিস্ট্রি পেপার ছিল। তখনই কমলিনী অবাক হয়ে যায় আর বলতে লাগলো, নতুন ঠাকুরপো তুমি আমাকে এত বড় ধোঁকাটা দিতে পারলে? নতুন তখন বলতে লাগলো, তুমি আমাকে বিশ্বাস করো তো? তাই আমি বিশ্বাস করো করো সেই জন্য সইটা করেছো। এখন কোনো কথা আর বলবে না। তখন কমলিনী বলতে লাগলো, না নতুন ঠাকুরপো এটা হতে পারে না। পার্বতী কোথায় চলে গিয়েছে? তখনই বলতে লাগলো, নিশ্চয় পার্বতী কোথাও না কোথাও আছে। তবে আগে এই কাজটা হয়ে যাক, তারপর আমরা পার্বতীকে খুঁজে বের করব। তখন অনন্যা বলতে লাগলো, নতুন উম, তুমি এই কাজটা ভালো করোনি। এইভাবে একটা মেয়ে বাড়ি থেকে হঠাৎ করে চলে গেল কাউকে কিছু না বলে। নতুন তখন বলতে লাগলো, ও তো চিঠি লিখে রেখে গেছে, তোমরা সবাই দেখো না, ওই চিঠিটা দেখলে তো বোঝা যায় ও স্বইচ্ছে চলে গিয়েছে। ও একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল, সেই উদ্দেশ্যটা সাকসেস হয়েছে, সে চলে গিয়েছে। তখনই কাকাবাবু বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, এ নিয়ে আর ঝামেলা করা তো কোনো দরকার নেই। আমরা বরং থানায় একটা ডায়েরি করে দেব। এর সমস্যা তো সমাধান হয়ে যাবে। তখনই কমলিনী বলতে লাগলো, নতুন ঠাকুরপো এটা তুমি কি করলে? নতুন তখন বলতে লাগলো, হ্যাঁ কমলিনী, অনেক মানুষের অনেক অপমান তুমি এতদিন সহ্য করেছো, তাই সবার অপমানের জবাব দিতে আমি আজকে এই কাজটা করেছি। আমরা ভেবেছিলাম চিরসখা হয়ে থাকবো, কিন্তু এই সমাজে চিরসখা হয়ে থাকা না আমাদের পক্ষে খুবই মুশকিল হয়ে পড়বে, বিশেষ করে তোমার পক্ষে। তোমাকে নিয়ে সবাই বাজে বাজে কথা বলেছিল, তাই আজকে আমি তোমার সে সিঁথিতে সবার সামনে সিঁদুর পরিয়ে দিলাম। এই বলে সবার সামনে কমলিনীর মাথায় সিঁদুর পরিয়ে দিয়ে কমলিনীকে জড়িয়ে ধরলে অবাক হয়ে যায় অনন্যা। অনন্যা তখন বলতে লাগলো, এটা কি হলো? তখনই নতুন বলতে লাগলো, কি বৌদি কেমন লাগছে আমাদের দুজনকে? অনন্যা তখন কোনো কথাই বলে না। এদিকে কাকাবাবু থেকে শুরু করে সবাই খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি?